উম স্টুডেন্ট এত কম কেন? আর কেউ জয়েন করবে না? আচ্ছা। ঠিক আছে, আজকে আমরা একটা থিওরিটিক্যাল টপিক দেখবো। আমরা তো বেসিক্যালি দেখতেছিলাম ওই সলভিং প্রবলেম বাই সার্চিং, এটা দেখতেছিলাম। তো আমরা ওইটা একটু স্কিপ করে আজকে একটা কমপ্লিটলি থিওরিটিক্যাল টপিক দেখবো। এটা শর্ট এবং খুবই ইজি একটা টপিক। এটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এটা বেসিক্যালি আমাদের মিডের 5 নাম্বার টপিক। এটা আমরা একটু আগে দেখে ফেলতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? তো এক্সপার্ট সিস্টেম এখানে আহ, নাম থেকে আমরা যেটা বুঝতে পারি, আসলে এটা কি সিস্টেমটা খুবই এক্সপার্ট সেটা বোঝাচ্ছে। তো যাই হোক, যদি ধরেন ওর যেমন তৌহিদের মনে হচ্ছে এটা হয়তো খুব পারফেক্ট একটা সিস্টেম, আসলে এরকম পারফেক্ট বলে তো আর কিছু হয় না। তো আমরা যেটা বলতে চাই যে এই সিস্টেমটা একটা এক্সপার্টের মতো কাজ করবে। এক্সপার্ট কোনো একটা প্রফেশনে বা কোনো একটা পার্টিকুলার ডোমেইনে যদি আপনি চিন্তা করেন, তাহলে সেই ডোমেইনে নরমালি দুই ক্যাটাগরির প্রফেশনালস থাকে। এক ধরনের প্রফেশনালসদেরকে আমরা বলতে পারি যে এরা এক্সপার্ট, আর এক ধরনের প্রফেশনালদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে নোভিস। এই ডোমেইনে তারা পড়াশোনা করে পাশ করে এসে নতুন জয়েন করছে। আমাদের প্রচলিত টার্ম গুলো হচ্ছে আমরা বলি ফ্রেশার, তাই না? ধরেন আপনারা পাশ করবেন, পাশ করে কোথাও হয়তো ইন্টার্ন হিসাবে জয়েন করবেন বা কোনো কোম্পানিতে ফ্রেশার হিসাবে জয়েন করবেন। তো এই এক্সপার্ট সিস্টেম মূলত হচ্ছে এইরকম যারা ফ্রেশার বা নোভিস তাদের জন্য ডেভেলপ করা হয়। ডেভেলপ করা হয় এক্সপার্ট যারা আছে ওই সিস্টেমে তাদের হেল্প নিয়ে। কেন করা হয়? করা হচ্ছে যাতে ওই ফ্রেশার বা নোভিস যারা আছে তারা যাতে তাদের ডিসিশন মেকিং এ একটা সাপোর্ট পায়। মূল কাজ কি তাহলে? এটার মূল কাজ হচ্ছে ডিসিশন মেকিং এ সাপোর্ট প্রোভাইড করা। বোঝা গেছে? আচ্ছা। তো এখন আমরা একটু ইয়েতে আসি। এই এতক্ষণ তো আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন একটা বুকি ডেফিনিশন যে আসলে এক্সপার্ট সিস্টেম কি? The expert system consists of hardware and software. Any system মোটামুটি আমরা ধরে নিতে পারি যে যেকোনো সিস্টেমের কথাই যদি আমরা বলি এটা হার্ডওয়্যার সফটওয়্যার কনসিস্ট করে হয়। দ্যাট স্টোর, তাহলে এই সিস্টেমটার একটা কাজ হচ্ছে সে স্টোর করবে। কি স্টোর করবে? নলেজ এন্ড মেক্স ইনফারেন্সেস। নলেজ স্টোর করবে এবং নতুন কিছু ইনফার করবে। মানে ওইখানে যে নলেজ গুলো দেওয়া আছে সেই নলেজ গুলোকে সে ব্যবহার করে নতুন কিছু ইনফার করবে। enabling a novice to perform at the level of an expert। তাহলে ওই ডোমেইনে যারা নোভিস আছে তারা যেন একজন এক্সপার্টের মতো কাজ করতে পারে, সেইটার জন্য এই সিস্টেমটা তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম যেটা ইনফারেন্স। এই ইনফারেন্স কি জিনিস? না, পয়েন্ট অফ ভিউ না। কেউ বলতে পারবেন ইনফারেন্স কি জিনিস? দৃষ্টিকোণ। না, ধরেন আমি বললাম যে বৃষ্টি হলে আকাশ মেঘলা থাকে, বৃষ্টি হচ্ছে। তাহলে এই প্রথম যে নলেজটা আছে সেটাতে কি বলা আছে যে বৃষ্টি হলে আকাশ মেঘলা থাকে, যদি বৃষ্টি হয় তাহলে আকাশ মেঘলা থাকে। আর দ্বিতীয়টাতে আমরা কি বলতেছি যে বৃষ্টি হচ্ছে। আপনি দেখতেছেন বৃষ্টি হচ্ছে বাট আপনি আকাশ দেখতে পাচ্ছেন না। কোনো কারণে আপনি আকাশটা দেখতে থেকে বাট আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। তাহলে কি আপনি এই যে আকাশ এখন
এটা কি বলা যাবে? এক্সেপশন কেস আছে যে বৃষ্টি হয় তখন আকাশে সূর্য থাকে। বাট মোস্ট অফ দ্যা কেসেস বা এটা হচ্ছে অ্যাকসেপ্টেড ট্রুথ যে বৃষ্টি হইলে আকাশ মেঘলা থাকে। তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা এইটা অ্যাকসেপ্ট করে নিতে পারি যে হ্যাঁ, যদি বৃষ্টি হয় তাহলে আকাশ মেঘলা থাকে। তার মানে আমি যেহেতু এখন দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তাহলে আকাশটা মেঘলা। নতুন এই ইনফরমেশনটা আমার এখন আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। এখান থেকে আমি আরেকটা নতুন ইনফরমেশন এক্সট্রাক্ট করলাম যে আকাশটা মেঘলা। কিন্তু এই যে নতুন ইনফরমেশনটা আমি এক্সট্রাক্ট করলাম, এটা কিসের উপরে বেস করে করলাম? করলাম হচ্ছে আমার কাছে আগে একটা ইনফরমেশন আছে যে যদি বৃষ্টি হয় তাহলে আকাশ মেঘলা থাকে। তাহলে ওই যে যদি বৃষ্টি হয় এইটা আমার নলেজে স্টোর থাকবে। আর পরবর্তীতে যখন আমার এই নভিস কাজ করতেছে তখন সে কি করবে? সে হয়তো তার কাছে একটা ইনফরমেশন আসছে যে বৃষ্টি হচ্ছে। সে এই ইনফরমেশনটা দিচ্ছে, সে ডিসিশন নিচ্ছে যে তার মানে আকাশ এখন মেঘলা। তো এই যে ডিসিশনটা সে নিচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেমের ভিতরে একটা ভ্যালিডেশন মেথড আছে। সে এটাকে ভ্যালিডেট করে দেয় যে হ্যাঁ, তুমি যে ডিসিশনটা নিছো এটা ভ্যালিড। তো ভ্যালিডেশন মেথড গুলো অনেকভাবেই হইতে পারে। একটা প্রবাবিলিস্টিক মেথড হইতে পারে। তারপরে হচ্ছে আমাদের ওই আমরা এটা দেখছিলাম ডিসক্রিট ম্যাথমেটিক্স এ রুলস অফ ইনফারেন্স পড়ছিলাম। তো আপনাদের মনে আছে? ওইখানে এই ধরনের ইনফারেন্স ভ্যালিডেট করার বা আর্গুমেন্ট ভ্যালিডেট করার কিছু থিওরি ছিল। সেগুলো এপ্লাই হইতে পারে। তো এটা যখন সিস্টেম তৈরি করা হয়, সিস্টেম তৈরি করার সময় এরকম এক্সপার্টরা একেক ধরনের মেকানিজম অ্যাডপ্ট করে। তো কোথায়, কোথায় এই ধরনের আ এক্সপার্ট সিস্টেম আমরা ব্যবহার করতে পারি? আমাদের এক্সপার্ট সিস্টেমের ব্যবহার হইতে পারে বিজনেসের ক্ষেত্রে, ডায়াগনোসিস এর ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রে কি? কেমন সেটা হইতে পারে? হুম, লেটস সে অ্যাসোসিয়েশন রুল মাইনিং, হ্যাঁ? তার মানে কি যে যদি দেখা যায় যে একটা লোক বেবি ডায়াপার কিনতে আসছে। হুম? তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এই লোকটার বাসায় তো বাচ্চা-কাচ্চা আছে। তাই না? এজন্যই সে বেবি ডায়াপার কিনেছে। তাহলে অন্যান্য যে সমস্ত বেবি প্রোডাক্ট আছে লেটস সে বাচ্চাদের দুধ, এই লোকের কাছে বিক্রি করা যাবে। যাবে না? এখন এরে যদি আপনি অন্য কিছু বিক্রি করানোর চেষ্টা করেন সেটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। বাট যদি আপনি হ্যাঁ, বেবি প্রোডাক্ট এর কথা বলেন তাহলে এইটার কিন্তু প্রবাবিলিটি অনেক হাই। তাই না? তো এইরকম কিছু রুলস আমরা রাখতে পারি যেটা হচ্ছে আমাদেরকে এই নতুন আ কিছু নলেজ ইনফার করতে হেল্প করবে। ডেফিনিটলি ডায়াগনোসিস একটা খুবই ইম্পোর্টেন্ট বিষয়। আমরা ইমেজ দিয়ে দিলাম। ইমেজ দিলে আমার সিস্টেম এটাকে এনালাইসিস করে বলল যে হ্যাঁ, এই ব্যক্তির এইরকম একটা রোগ আছে। এই ইমেজ এটাকে ভেরিফাই করতেছে বা ওই অংশটা দেখে আমরা বুঝতেছি যে তার এখানে এরকম একটা সমস্যা আছে। সিমিলার এগুলি সবই আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি। হুম? তো এরকম আরো কিছু এক্সাম্পল হয়তো খুঁজলে পাওয়া যাবে। মোট কথা এক্সপার্ট সিস্টেম একটা খুবই আ এসেনশিয়াল টুলস বাট এখন ব্যাপার হচ্ছে যে এক্সপার্ট সিস্টেমকে আমরা প্রতিনিয়ত আরেকটা বিষয় হচ্ছে যে এটার অ্যাপ্লিকেশন এ কিছু চ্যালেঞ্জ সেটা স্টোর করে রাখতেছি নলেজ না স্টোর স্যার। করে কেন দেখি না রাখার যে ম্যাথড স্যার অ্যাডভান্সড এক জিনিস এটা একটু ডিফিকাল্ট প্রসেস। কিভাবে আমরা নলেজ স্টোর করব। এখন অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচ আসছে। বাট এটা আমরা যেহেতু আমাদের কন্টেন্ট এর ভিতরে আছে আমরা দেখব যে কিভাবে এই জায়গা থেকে নলেজ গুলোকে স্টোর করার কথা বলা হইছে। আমরা এরপরে দেখতেছি যে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ? এটা কিন্তু আগেই বলছি এটা একটা কমপ্লিটলি থিওরিটিক্যাল টপিক। সো আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। কি বলা হইছে?
এবং কি ধরনের প্রশ্ন হইতে পারে? লেটস সে characteristics and limitation of an expert system. Characteristics, তার characteristics গুলো কি? এটা কি করতে পারে? Can explain its reasoning or suggested decision. যেমন একটু আগে আমি এক্সাম্পলটা দিছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আকাশ মেঘলা থাকে এবং পরবর্তীতে একজন কেউ এখানে নতুন একটা কেস এড করছে যে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তো সে তাকে কি করছে? একটা রিজনিং করে দিচ্ছে। যে যদি বৃষ্টি হয় তাহলে আকাশ মেঘলা থাকে। এখন যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে এখন বৃষ্টি হচ্ছে তার মানে আকাশ মেঘলা আছে। এই যে রিজনিং, হ্যাঁ? বা সাজেশন এটা সে দিতে পারে। এটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স। ক্যান ডিসপ্লে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার। এই যে রিজনিং করা, রিজনিং কি ইন্টেলিজেন্ট বিহেভিয়ার এর একটা প্রমাণ না? এনালাইসিস করা, ডিসিশন নেওয়া। তো তার মানে সে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার শো করতে পারে, ক্যান ড্র কনক্লুশন। এই যে আমি একটা নতুন ডিসিশন নিলাম যে বৃষ্টি হইলে আকাশ মেঘলা থাকে, এখন বৃষ্টি হচ্ছে তার মানে এখন আকাশ মেঘলা। এইটা তো একটা কনক্লুশন, নতুন কনক্লুশন। তো এই কনক্লুশন আমি তো জাস্ট ২ টা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এরকম অসংখ্য সেন্টেন্স থাকতে পারে। যেটাকে আমরা বলতেছি যে কমপ্লেক্স রিলেশনশিপস। অনেক ইনফরমেশন আছে। এগুলো অনেক কমপ্লেক্স ওয়েতে একটার সাথে আরেকটা কানেক্টেড। সেখান থেকেও আমরা কি করতে পারি? কনক্লুশন তৈরি করতে পারি। বাট ডেফিনিটলি সিস্টেমটা ইজি হবে না সেক্ষেত্রে। ক্যান প্রোভাইড পোর্টেবল নলেজ। তাহলে আমরা এই নলেজটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেহেতু একটা ডিভাইসের মধ্যে আনতেছি বা সিস্টেমের মধ্যে আনতেছি, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। সো এটাকে আমরা পোর্টেবল বলতে পারি। ক্যান ডিল উইথ আনসার্টেইনটি। তাহলে ওই যেমন একটু আগে বলছিলাম যে ডিসিশন মেকিং টা হইতে পারে আমার এরকম রিজনিং বেসড, যেখানে হয়তো আমি ভ্যালিডেশন এর কথা বলতেছি আমাদের ওই ইনফারেন্স এর রুল এর উপরে বেস করে, অথবা এই ডিসিশনটা হইতে পারে প্রবাবিলিটির উপরে বেস করে। যদি প্রবাবিলিটির উপরে বেস করে আমরা ডিসিশন নেই তাহলে সেটাকে আমরা বলতেছি আনসার্টেইনটি। হ্যাঁ? আনসার্টেইনটি হ্যান্ডেল করা। তার মানে এইখানে এই এক্সপার্ট সিস্টেম চাইলে আনসার্টেইনটি হ্যান্ডেল করতে পারে। ডেফিনিটলি আমরা আনসার্টেইনটি এবং রিজনিং ২ টাকে একসাথে করে একটা হাইব্রিড মডেলও তৈরি করতে পারবো। এটা ডিপেন্ডস আমার সিস্টেমটা কেমন দরকার, নেসেসিটি টা কেমন। নেক্সট যেটা আছে আমাদের, এইটা হচ্ছে লিমিটেশন। আগের স্লাইডটাতে আমরা দেখলাম ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম, এখানে হচ্ছে লিমিটেশন গুলো। নট ওয়াইডলি ইউজড অর টেস্টেড। এটা তো যেমন আমরাই অলরেডি বুঝতে পারতেছি যে আমরা প্রতিনিয়ত, হ্যাঁ, স্ক্রিন ইন্ট্রোডাকশন এ আটকে আছে। না স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতোই। তাহলে তোর নেটের সমস্যা রে। রোহিত, আপনি তাহলে একটু ডিসকানেক্ট হয়ে আবার একটু জয়েন করে দেখেন। আপনারা সবাই কি, আমি কারেন্টলি হচ্ছে ৬ নাম্বার স্লাইডটাতে আছি, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড লিমিটেশন অফ অ্যান এক্সপার্ট সিস্টেম। এটা কি সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের মিড টার্ম পরীক্ষা কবে থেকে জানেন? ২২ তারিখ থেকে। তাহলে আপনারা ১৪ তারিখ থেকে ক্লাস করতেছেন তো? হুম, ঠিক আছে। ওকে। দেন যেটা লিমিটেশন গুলো বলতেছিলাম, নট ওয়াইডলি ইউজড। হ্যাঁ? আমরা এটাকে খুব চারপাশে ব্যবহার হইতে দেখতেছি না। কেন? কারণ হচ্ছে ডিফিকাল্ট টু ইউজ। এটা এক্সপার্ট লেভেলের কাজ করলেও এটা খুবই ডিফিকাল্ট ব্যবহার করাটা। লিমিটেড টু রিলেটিভলি ন্যারো প্রবলেমস। যেহেতু এটা ডিফিকাল্ট, ওয়াইডলি আমরা টেস্টও করতেছি না। খুব ছোট, ছোট মানে ছোট, ছোট প্রবলেম না আরকি। এটার স্কোপটা খুবই লিমিটেড। অল্প জায়গাতে এটার ব্যবহার হচ্ছে। cannot readily deal with mixed knowledge। যদি দেখা যায় যে আপনি মেডিকেল ডোমেইনের সাথে অন্য কোনো একটা ডোমেইন, কথার কথা মেডিকেল ডোমেইনের সাথে মার্কেট ডোমেইনের কোনো একটা বিজনেসের কিছু একসাথে মিক্স করে কাজ করতে যান, তাহলে সেইটার জন্য কোনো সিস্টেম ডেভেলপ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট পার্টিকুলার কোনো একটা ডোমেইন যদি ধরি আমরা, তাহলে হয়তোবা ওইটা রিলেটিভলি ইজি হয়। পসিবিলিটি অফ এরর। আপনি যদি ধরেন আনসার্টেইনটির কথা বলেন, প্রবাবিলিটি মানে কি? যে কোনো একটা কেস, লেটস সে নেক্সট বলে ছক্কা হবে। তার প্রবাবিলিটি কত? এখন এটা ক্রিস গেইল ব্যাটিং করুক বা ধরেন
ছক্কা এক্সপার্ট কে ধরেন ধোনি ব্যাটিং করুক, যেই করুক, তো সবারই তো চান্স আছে যেমন ছক্কা মারার, তেমন ছক্কা না মারারও চান্স আছে, তাই না? তাদের যদি আপনি হিস্ট্রি দেখেন, ঐরকম সিচুয়েশন এ তারা কে কতগুলো ছক্কা মারছে। ধরলাম ক্রিস গেইলের হচ্ছে ৮৬%, ধোনির হচ্ছে ৮৫%। বাট তারপরেও তো ১৪% চান্স আছে, ১৫% চান্স আছে এটা না হওয়ার, তাই না? এররও একটা চান্স তো অবশ্যই আছে। সো এইটা একটা ইস্যু যে এররের চান্সটা থেকেই যাচ্ছে। দেন আরো কিছু লিমিটেশন আছে। ক্যানট রিফাইন ইটস ওন নলেজ। সে তার নতুন নলেজকে রিফাইন করতে পারে না। এখন আপনি আমি আমরা যা শিখি, আমাদের নলেজের যদি কোথাও কখনো ভুল থাকে সেটা কিন্তু চাইলে আমরা আমাদের সামনে যখন সঠিক ইনফরমেশনটা আসে আমরা ঠিক করে নিতে পারি। তার কাছে যখন সঠিক ইনফরমেশনটা আসতেছে সে সঠিক ইনফরমেশনটা রাখতেছে, বাট আগের যেটা ভুল সেটাও থেকে যাচ্ছে। এটা রিফাইন হচ্ছে না। তো তখন তো একটা হ্যাফেজার্ড সিচুয়েশন তৈরি হয়ে যায়, হ্যাঁ? ডিফিকাল্ট টু মেইনটেইন, এটা ব্যবহার করা কঠিন, আবার মেইনটেইন করাও কঠিন। দুদিক দিয়েই ঝামেলা। মে হ্যাভ হাই ডেভেলপমেন্ট কস্ট, তার মানে এটার কি? তৈরি করার কস্টও অনেক, যেজন্য একেবারেই এটা মার্কেট পায়নি। তাহলে এইটার একটা এক্সপার্ট সিস্টেম শেল এক ধরনের সিস্টেমের কথা আরকি। A collection of software packages and tools used to develop expert system. এই শেল সিস্টেমের সাথে আপনারা কেউ পরিচিত? লিনাক্স এর কাজ করছেন কেউ? জি স্যার, এই সেমেস্টারে আছে স্যার আমাদের অপারেটিং সিস্টেম। গুড, তাহলে হয়তো শেল টার্মটা শুনে থাকতে পারেন। তো এখানে শেল সাধারণত আমরা বুঝাই কি যে এরকম একটা সফটওয়্যার প্যাকেজ, যেখানে অন্যান্য আরো অনেকগুলো টুলস একসাথে থেকে সে একটা প্যাকেজের মতো তৈরি করে। তো সাধারণত আমরা যখন এরকম একটা এক্সপার্ট সিস্টেমের কথা বলি, সাধারণত এরকম একটা প্যাকেজের কথা বলি, যেখানে কিছু টুলস থাকবে, সফটওয়্যার থাকবে, হার্ডওয়্যারের কানেকশন থাকবে, এই সবগুলো একসাথে করে আমাদেরকে এই সিস্টেমটা ব্যবহার করতে হয়। যেহেতু এত কিছু নিয়ে কাজ করতে গেলে এটা একটু হেভিও হয়ে যাচ্ছে। তো একটু আগে আমরা বলছিলাম যে আহ, তার ভুল করারও চান্স আছে। এখন সিস্টেম যদি ভুল করে, এই ভুলের কারণে যদি কেউ সাফার করে, তাহলে তার এই সাফারিংস এর জন্য ক্ষতিপূরণটা দিবে কে? ডেভেলপার। ডেভেলপার দিবে নাকি কোম্পানি দিবে? এটা তো একটা বিষয়। ডেভেলপার বলবে আমার কোম্পানি বলছে, কোম্পানি বলবে ডেভেলপার এইভাবে করছে, এটা আমি কি জানি। সো এইটার জন্য অবশ্যই কি হইতে হবে, কিছু লিগ্যাল এবং এথিক্যাল কনসার্ন সলভড হইতে হবে, আদারওয়াইজ এই ধরনের সিস্টেম মানুষ ব্যবহার করতে যাবে না। যে এটার জন্য রেসপন্সিবল কারা হবে যদি সে ভুল করে, সেটা অবশ্যই ধরেন হসপিটালে যদি রোগীর ভুল ট্রিটমেন্ট হয় তাহলে হসপিটাল কর্তৃপক্ষ জরিমানা দেয়। এখন আপনার হসপিটালে যদি এরকম একটা সিস্টেমে করা হয়, তাহলে এটার জরিমানাটা কে দিবে? ডাক্তার এটা ভুল করলে ডাক্তারের সাথে গিয়া রোগীর আত্মীয় স্বজনরা মারামারি করে, এখন এই সিস্টেমের সাথে তো মারামারি করলে হবে না, তাই না? ওই বিষয়টা আর কি, যে অবশ্যই এটা ইমপ্লিমেন্ট করতে গেলে এই লিগ্যাল এবং এথিক্যাল ইস্যুস গুলোকে মাস্ট হ্যান্ডেল করতে হবে। দেন আমরা দেখব যে একটা এক্সপার্ট সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি কি। যদি আমরা একটা এক্সপার্ট সিস্টেম তৈরি করতে চাই তাহলে তার কি কি কম্পোনেন্ট থাকে। মূলত এখানে ৫টা কম্পোনেন্ট। কি? নলেজ বেস, দেন হচ্ছে নলেজ বেস অ্যাকুইজিশন ফ্যাসিলিটি, ইউজার ইন্টারফেস, দেন হচ্ছে আপনার ইনফারেন্স ইঞ্জিন এবং তার একটা এক্সপ্লেনেবিলিটি, মানে ইঞ্জিন কিভাবে ডিসিশন নিচ্ছে তার একটা এক্সপ্লেনেবল এর স্ক্রিন থাকতে হবে বা অপশন থাকতে হবে। মানে যে ব্যবহার করতেছে সিস্টেমটা, আমরা তো প্রথমেই বলছি এই সিস্টেমটা ব্যবহার করবে কারা? এক্সপার্টরা কি ব্যবহার করবে? ডিসকাশনের শুরুতেই বলা হয়েছিল এটা ব্যবহার করবে কারা, এটা কাদের জন্য তৈরি করা হচ্ছে? প্রেশার, হ্যাঁ। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে বা সিস্টেম যে ডিসিশনটা নিচ্ছে, এই ডিসিশনটা কেন নিচ্ছে, এইটার একটা অ্যানালাইসিস বা রিজনিং অবশ্যই ওই ফ্রেশারকে বা নোভিসকে দেখাইতে হবে, যাতে সে কনভিন্সড হয় যে হ্যাঁ এটা তো ঠিক আছে, এইরকমই হওয়ার কথা, তাহলে আমি এই ডিসিশনটাই দিতে পারি। আদারওয়াইজ তার যদি কনফিউশন হয় যে না এটা তো এরকম না, কেন এরকম হইলো, আর সে দেখতে পারতেছে না যে সিস্টেম কেন ডিসিশন নিচ্ছে,
এরকম হলে তো সেই সিস্টেম ব্যবহার করবে না। আচ্ছা, নেক্সট আমরা এই কম্পোনেন্ট গুলো একটু আলোচনা করব। তো এখানে যেটা বললাম যে ৫ টা কম্পোনেন্ট কম্পোনেন্ট গুলোর নাম দেওয়া আছে। সেটা কি? নলেজ বেস থাকবে একটা, দেন একটা ইনফারেন্স ইঞ্জিন থাকবে, একটা এক্সপ্লেনেশন ফ্যাসিলিটি থাকবে, নলেজ বেস অ্যাকুইজিশন ফ্যাসিলিটি থাকবে এবং ইউজার ইন্টারফেস থাকবে। আমরা নাম থেকেই কম বেশি বুঝতে পারি যে আসলে কোন পার্টটা কি কাজ করবে, বাট তারপরেও আমরা আরেকটু ফার্দার এটা ডিসকাস করব। হুম, প্রথম আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে নলেজ বেস। খুবই গুরুত্বপূর্ণ বা এক্সপার্ট সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমরা বলতে পারি। নলেজ বেসে কি করা হয়? নলেজকে স্টোর করা হয়। নলেজ কিভাবে স্টোর করব? নলেজ কিভাবে স্টোর করব? একটা কেস হচ্ছে আমরা ফ্যাক্ট, ট্রু, ফলস এরকম আকারে রাখতে পারি। হুম, যেকোনো ইনফরমেশন যেগুলো আছে, ধরেন একটা টেক্সট বইয়ের কেস বা যাই আছে সেখানে যে ইনফরমেশন গুলো আছে যেগুলোকে আমরা ট্রু বলে একসেপ্ট করে নিচ্ছি বা কোনটাকে আমরা ট্রু বলতেছি না, এরকম কেস হিসাবে যদি আমরা প্রপোজিশন হিসাবে রাখি, অথবা যেহেতু আপনারা প্রলোগ করেননি আপনারা এটা বুঝবেন না, এটাকে আমরা ফ্যাক্ট হিসাবেও রাখতে পারি। ফ্যাক্টে কি হয়? ফ্যাক্টে হচ্ছে যেকোনো একটা কেস ট্রু না ফলস ওইটা সে ডিফাইন করে দেয়। তাহলে এইভাবে আমরা যদি রাখি, প্রপোজিশন আকারে যদি রাখি, তাহলে এটাকে আমরা ব্যবহার করব কিভাবে? তো সেইখানে যেটা দেওয়া আছে, স্টোর অল রিলেভেন্ট ইনফরমেশন, ডাটা, রুলস, কেসেস এন্ড রিলেশনশিপ ইউজড বাই দ্য এক্সপার্ট সিস্টেম। তাহলে এই নলেজ বেজ এর ভিতরে তার সমস্ত ইনফরমেশন থাকবে, ডাটা থাকবে, এইটা ডিসিশন মেকিং এর জন্য যে সমস্ত রুলস গুলো দরকার সেগুলো থাকবে, এটা কোন কেসে কি ধরনের ডিসিশন হবে, একটা ডেটার সাথে আরেকটা ডেটা রিলেশনশিপটা কি, এগুলো সব এটার ভিতরে দেওয়া থাকবে এবং এইখানে কিছু রুলস অবশ্যই দেওয়া থাকবে। যে রুলস গুলোর মাধ্যমে আমরা ডিসিশনটা নিব। এই রুলসটা কেমন হতে পারে? ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দেই। হুম? ধরেন একটা ফ্যামিলি ট্রি। এটা একটা ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি যেহেতু বলতেছি, এরা তো সবাই হিউম্যান বিং তাহলে, তাই না? এরা তো সবাই হিউম্যান বিং, তাই না? আচ্ছা। তো যদি হিউম্যান বিং হয় তাহলে ডেফিনিটলি তাদের জেন্ডার আছে। ধরেন ফ্যামিলি ট্রি আমরা তো আমাদের ওই দাদা, পরদাদা তাদের ইয়ে থেকে শুরু করি। তো ধরেন এটা হচ্ছে দাদা। ডেফিনিটলি সে মেল। হুম? তো তার আ ১ ছেলে ১ মেয়ে। এ হচ্ছে মেল, এ হচ্ছে ফিমেল। ঠিক আছে? তাহলে এর আমরা করতে পারি যে এ হচ্ছে ২ টাই ফিমেল, আবার এটাকে বলতে পারি ২ টাই মেল, কথার কথা আরকি সাজাচ্ছি এভাবে। তো এখন এই যে ইনফরমেশনটা আছে এটা তো একটা ট্রি। এই যে ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশনটাকে আমরা একটা নলেজে
বা নলেজ বেজে কনভার্ট করতে চাই। কিভাবে আমরা রাখতে পারি এটাকে? ধরেন আমরা এটাকে কিছু ফ্যাক্ট আকারে রাখতে চাই। ফ্যাক্টটা কি? আমি বললাম যে আমার এখানে কেস আছে কি? মেল এবং ফিমেল আছে। তাহলে মেল এইটা কে? এ, তাই না? ধরেন গ্র্যান্ডফাদারে বলতেছি না। আমি বলতেছি মেল। একটা কেস হচ্ছে মেল। এরকম মেল আর কারা আছে? যে কয়জন মেল আছে, আমি মেল আছে আমার ১, ২, ৩, ৪ জন, তাই না? বি, দেন হচ্ছে কি? বি আছে, এফ এবং জি আছে, তাই তো? এফ এবং জি। দেন কি আছে আমাদের? দেন আছে হচ্ছে ফিমেল। ফিমেল কয়জন আছে আমাদের? ১, ২, ৩ জন। সি, ডি, সি, ই। দেন হচ্ছে ডি, দেন হচ্ছে ই। দেন আমরা যেটা করতে পারি সেটা আমরা কি বলতে পারি? এটা তো আমরা বুঝতে পারতেছি যেহেতু সে মেল, যেহেতু সে মেল তাহলে বি এবং সি এর সে কি? বাবা, তাই না? ফাদার বা প্যারেন্ট যেটাই আমরা বলি। ওকে। এই সি এর ক্ষেত্রে এটা কি ফাদার বলা যাবে? সি কে কি আমরা ফাদার বলতে পারবো? কি সি কে ফাদার বলবেন? সি তো ফিমেল। তাহলে তাকে কিন্তু ফাদার বলা সম্ভব না। তাকে এমনি বলতে পারেন মা, মাদার বলতে পারেন, তাই না? তো ধরেন আমি একটা জেনারেল টার্ম তৈরি করলাম। প্যারেন্ট। প্যারেন্ট কি? যদি প্যারেন্ট হয় তাহলে একটা চাইল্ড লাগবে এবং ওই চাইল্ড এর প্যারেন্ট হইতে হবে। তো আমি কি করতেছি? আমি এরকম একটা প্যাটার্ন এ সাজাচ্ছি যে প্যারেন্টটা কে? এ হচ্ছে বি এর প্যারেন্ট। তাই না? অ্যান্ড এগেইন এ হচ্ছে সি এরও প্যারেন্ট। বাট এ কি ডি, ই, এফ, জি তাদের প্যারেন্ট? প্যারেন্ট না। তাহলে আমরা প্যারেন্টের কেসটা বুঝতে পারতেছি। আমি আবার এই ঠিক প্যারেন্ট কেসটা বিয়ের জন্যও সাজাইতে পারি, তাই না? বিয়ের জন্য কি? একটা আছে হচ্ছে ডি, আরেকটা কি হবে? বিয়ের জন্য বিয়ের একটা চাইল্ড হচ্ছে ডি, তাই না? আরেকটা চাইল্ড কি? আরেকটা চাইল্ড হচ্ছে ই। তাহলে এইভাবে আমি এখানেও প্যারেন্ট সাজাইতে পারি। আবার ওই পাশেও বলতে পারি যে সি ও তো প্যারেন্ট, তাই না? সি কার প্যারেন্ট? সি হচ্ছে এফ এর প্যারেন্ট এবং জি এর প্যারেন্ট। তো ধরেন আমি এইভাবে করে আমার ইনফরমেশন গুলোকে কি করলাম? সব স্টোর করতেছি। এফ, জি। ওকে? তাহলে এই যে এই ইনফরমেশন গুলো আমি স্টোর করলাম। এখন আমার কেসটা কি হইতে পারে? আমি কোথাও গিয়ে এরকম একটা ইনপুট দিলাম যে এই ফ্যামিলি ট্রি সম্পর্কে তো আমি জানতে চাই। আমার কাজ কি? মেল আমি জানতে চাই যে কারা, কারা এই ফ্যামিলিতে এই ফ্যামিলির হিস্ট্রিতে কারা, কারা মিল। এক্স একটা ভেরিয়েবল। দিয়ে যদি আমি এন্টার দেই তাহলে সে কি করবে? আমাকে সমস্ত ইনফরমেশন দিবে। যে এখানে মেল কে আছে, এখানে মেল হচ্ছে x ইকুয়াল টু a হবে, x ইকুয়াল টু b হবে, x ইকুয়াল টু f হবে এবং x ইকুয়াল টু g হবে। এরা হচ্ছে মেল। ঠিক একইভাবে যদি আমি ফিমেল লিখে সার্চ করি
তাহলে আমাকে যারা যারা ফিমেল আছে তাদেরকে সে রিটার্ন করবে। এখন কথা হচ্ছে এখানে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো দিয়ে আমি কিছু রুলও তৈরি করতে পারি যে কারা ভাই, হ্যাঁ, ভাই বোন কারা, বাবা কে, মা কে, দাদা কে, এগুলোকে আমি খুঁজতে পারি রুল তৈরি করে। এই ইনফরমেশন আমার দেওয়া নাই। এখন আমি যদি বলতে চাই যে লেটস সে ব্রাদার, একটা রুল তৈরি করতে চাই ব্রাদার, ব্রাদার কার, আমার এক্স এর ব্রাদার ওয়াই, ঠিক আছে, এক্স এর ব্রাদার ওয়াই, আমি কিন্তু ওয়াই কে খুঁজবো। তার মানে এক্স ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, বাট ওয়াই কে কি হইতে হবে, ব্রাদার বলছে, তাহলে ওয়াই কে কি হইতে হবে, হুম, আমি বলতেছি এক্স এর ব্রাদার ওয়াই, তাহলে এই যে ওয়াই কে আমি ব্রাদার বলতেছি, একটা বিষয় তো নিশ্চিত যে ওয়াই হচ্ছে মেল। ইয়েস স্যার। এখন আপনারা দুইজন ইয়েস স্যার বলছেন, আপনারা দুইজনই মেল, হ্যাঁ, এটা জাস্ট এক্সাম্পলের খাতিরে বলতেছি। আপনারা দুইজন কি ভাই? আপনারা তো বন্ধু, আপনারা তো আপন ভাই না। তাহলে আপন ভাই বা ভাই হওয়ার জন্য আরো একটা কন্ডিশন লাগবে, সেটা কি, প্যারেন্টস সেম Same. হইতে হবে, প্যারেন্টস সেম হইতে হবে। তাহলে ধরেন আমরা আমি আপনাদেরকে মানে ওই প্রোগ্রামিংটা বুঝাচ্ছি না, আমি জাস্ট কনসেপ্ট বুঝাচ্ছি এখানে। এটাকে কি বলতেছি, ওগুলো কি উপরের অংশগুলিকে কি বলছি, আমি উপরের অংশগুলিকে বলছি ফ্যাক্ট, আর নিচের এগুলোকে বলতেছি হচ্ছে রুলস। এখন আমি কি করতেছি, একটা রুলস তৈরি করতে চাই, যে এই রুলসটা কি করবে, এই রুলসটা হচ্ছে লেটস সে কার ভাই কে সেটা সে বের করে দিবে। টার্গেট কি, ব্রাদার, ব্রাদারে কি বললাম যে এক্স, দ্যাট মিন্স আমি এখানে ইনপুট দিব কার ভাইকে আমি খুঁজতেছি, ঠিক আছে, ওয়াই আমার রেজাল্ট আকারে আসবে। তার মানে আমি তো এখানে বলতে পারি বি, তাই না, বি একটা পার্সন তো আমার আছে, তার ভাই আছে কিনা এটা আমি জানতে চাই। হুম, প্রশ্নের টাইপটা বুঝাইতে পারছি। তো এই হচ্ছে এক্স, আমি ভেরিয়েবল আকারে নিলাম। ধরেন আমি এরকম একটা রুল তৈরি করতেছি, এই রুলে কি বলা আছে, রুলে বলা আছে যে এরা ব্রাদার হবে কখন, এক্স এর ব্রাদার ওয়াই হবে কখন, যখন সেম প্যারেন্টের হবে। ইফ ইফ প্যারেন্ট, হ্যাঁ, প্যারেন্ট কি, তাহলে প্যারেন্ট তো অন্য আরেকটা পার্সন, এই এক্স ওয়াই দ্বারা কি প্যারেন্ট বোঝাবে, এক্স আর ওয়াই তো হচ্ছে তারা ভাই বোন, তাই না, এক্স Yes. মেলও হইতে পারে ফিমেলও হইতে পারে, বাট ওয়াই মাস্ট ফেল মেল। কিন্তু প্যারেন্ট যখন আমরা বলবো তখন কি ওই প্যারেন্ট এক্স আর ওয়াই কাউকে ইন্ডিকেট করবে, Yes, sir. না। নো স্যার। ধরেন রহিম আর করিম দুই ভাই, এই দুই ভাই, আমি জানতে চাই যে রহিমের ভাই কে, তাহলে এটার জন্য আমাকে দেখতে হবে কি যে এমন কি কেউ আছে যে রহিমেরও প্যারেন্ট করিমেরও প্যারেন্ট, Yes, sir. তাই না, এইটা আমাকে দেখতে হবে। এখন আমরা এই প্যারেন্টের এখানে কিভাবে সাজিয়েছি, আগে প্যারেন্টের নাম বলছি দেন চাইল্ডের নাম বলছি, তার মানে আমার একটা নতুন ভেরিয়েবল লাগবে যে হচ্ছে তার প্যারেন্ট, লেটস সে জেড, জেড কি এক্স এর প্যারেন্ট। এন্ড সাধারণত আমরা যেটা মানে এটা তো প্রোলগ প্যাটার্ন দেখাচ্ছি আপনাদেরকে, মানে কমা দিয়ে এই যে উপরের সাইনটা, এইটা সাধারণত কন্ডিশন বোঝায় যে এই এক্স এর ব্রাদার ওয়াই হবে যদি এক্স এর প্যারেন্ট জেড হয়, এন্ড এই কমা মানে হচ্ছে এন্ড, ওকে, এন্ড কি, এন্ড ওয়াই এর প্যারেন্টও জেড হয়, এন্ড
আরো একটা কেস আছে, সেটা কি? XY দুইজনের প্যারেন্ট। স্যার একজন ছেলে হতে হবে স্যার। গুড, কাকে ছেলে হইতে হবে? এক্স কে স্যার। এক্স কে। তাহলে আমাকে ওই মেলটাও দেখতে হবে। এক্স কে না, আমি তো এক্স এর ব্রাদার সার্চ করতেছি, তো ওয়াই কে স্যার, মেল হইতে হবে। ওয়াই। বোঝা গেছে? তাহলে আমি যদি এইভাবে লিখি, হ্যাঁ, ধরেন এটা একটা প্যাটার্ন আমি লিখলাম, এখানে আসলে কি বুঝাইছি, আমি এরকম একটা রুল তৈরি করে রাখলাম। তো আমি ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে গিয়ে কোন একটা জায়গাতে, যেহেতু আমি জানি আমার এরকম একটা রুল আছে, আমি সার্চ দিলাম ব্রাদার, এই রুলটাকে কল করলাম, কল করে আমি বলতেছি যে দেখো তো বিয়ের কেউ ব্রাদার আছে কিনা, এন্টার দিলাম। এখন ওয়াই ইকুয়াল টু কি কাউকে পাওয়া যাবে? বিয়ের কেউ ব্রাদার আছে আমার ডেটাবেজে? না স্যার। না স্যার, নাই স্যার। মানে সে বলবে কি ওয়াই ইকুয়াল টু ফলস, নাই। কিন্তু এইটাই যদি আমি এইভাবে না দিয়ে এরকম দিতাম, তাহলে কি হতো? স্যার তখন থাকতো স্যার জি স্যার, তখন দুইটা স্যার। হুম হুম দুইটা থাকতো স্যার। বি থাকতো স্যার, শুধু একটা। শুধু বি? দুইটা কেন হবে আবার? কি বলবো? ও সরি স্যার, হ্যাঁ স্যার, সরি। কারণ সি এর ব্রাদার তো হচ্ছে বি, আর ওই এফ জি তো হচ্ছে তার চাইল্ড। স্যার চাইল্ড রেডি বলেছে। এইভাবে আমরা আরো রুলস তৈরি করতে পারবো। লেটস সে মাদার তৈরি করতে পারি, ফাদার তৈরি করতে পারি, গ্র্যান্ড মাদার তৈরি করতে পারি, গ্র্যান্ড ফাদার তৈরি করতে পারি। এরকম প্রয়োজন হইলে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। এটা জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। তো এইখানে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ইনফরমেশন যখন আমরা এরকম স্টোর করতে যাচ্ছি, আমি তো একটা ছোট্ট কেস ধরলাম, তাতে আমার এখানে কি পরিমাণ ফ্যাক্ট তৈরি হচ্ছে এবং কি পরিমাণ রুলস তৈরি হবে। তো যখন আমার ইনফরমেশন আরো বাড়তে থাকবে, তখন কি হবে? এই ফ্যাক্টের পরিমাণও বাড়তে থাকবে, রুলস এর পরিমাণও বাড়তে থাকবে। তখন এত কিছু কি আপনি মনে রাখতে পারবেন যে কোথায় কি আছে? ডেফিনেটলি চ্যালেঞ্জিং হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য অনেকগুলো হয়ে যাবে। আমরা বলতেছি যে এটা কি মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তো এইখানে এই যে রুলস এর এক্সাম্পলটা আমি দিলাম, নরমালি এগুলো কি হয়, ইফ দেন স্টেটমেন্টের মাধ্যমে আমরা কাজ করি। আরেকটা কেস হচ্ছে ফাজি লজিক। ফাজি লজিকের বিষয়টা কেমন? ধরেন এটা নিয়ে আনসার্টেনটি যখন আমরা পড়বো তখন আবার একটু আলোচনা হবে। আপাতত একটা ছোট্ট এক্সাম্পল দেই। ধরেন ওই অ্যাপল কোম্পানির নাম আমরা সবাই শুনছি, জি স্যার। তাই না? জি স্যার। অ্যাপল কোম্পানির লোগোতে কি আছে? জি স্যার স্যার। কামড়টা অ্যাপেল আছে। হুম। এখন বাজারে আপনি আপেল যদি কিনতে যান, আর কেউ যদি আপনার এরকম এক কামড় খাওয়া একটা আপেল দেয়, আপনি কি এটা নিবেন? না স্যার। কেন নিবেন না? ওটা কি আপেল না? স্যার যেটা সবচেয়ে ভালো আমরা বাসা ওইগুলা নিব। হুম, এটা একটা বিষয় যে সবচেয়ে ভালো। আরেকটা কথা হচ্ছে যে আমি যদি বলি যে মানে কমপ্লিট অ্যাপলটা এটা হচ্ছে একটা কমপ্লিট অ্যাপল, হুম, তার থেকে যদি এক কামড় কেউ খেয়ে ফেলে, এটা তো কমপ্লিট অ্যাপেলও না। ফুল অ্যাপলটাকে যদি আমি 100% অ্যাপল হিসাবে বিলিভ করি যে এইটা হচ্ছে 100% অ্যাপল, এক কামড় কেউ খেয়ে ফেলছে, এখন কি আর সে কোনোভাবে 100% অ্যাপল আছে? না স্যার। এই যে ডিগ্রি অফ বিলিফ, এই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে ফাজি লজিক। কোনো একটা বিষয়ে আমি বিলিভ করব, আমার এই বিলিফটা কত পার্সেন্ট পর্যন্ত যাবে, এই মেথডটার নাম হচ্ছে ফাজি লজিক। তো এই ফাজি লজিকও এখানে ব্যবহার করা হয় ডিসিশন মেকিং এর জন্য। ওকে, নেক্সট যেটা আছে আমাদের কম্পোনেন্ট অফ এক্সপার্ট সিস্টেম, ইনফারেন্স ইঞ্জিন। তো আমরা কিন্তু এই অংশটা নিয়ে, এই যে নলেজ বেস, এইটা নিয়ে অলরেডি আলোচনা করছি। ইনফারেন্স ইঞ্জিন কি করবে? ইনফারেন্স ইঞ্জিন হচ্ছে সে কিভাবে ডিসিশন নিবে, এখানে যেই ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলোর উপরে বেস করে সে ডিসিশনটা নিবে, কিভাবে নিবে
সেইটা আপনাকে হেল্প করবে বুঝতে। তো ২ ধরনের টেকনিক আছে ডিসিশন মেকিং এর জন্য। একটা হচ্ছে ব্যাকওয়ার্ড চেইনিং, একটা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। এই ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড এর এক্সাম্পল এখানে দেওয়া আছে। স্টার্টিং উইথ কনক্লুশন, ব্যাকওয়ার্ড এর কথা বলতেছি। ব্যাকওয়ার্ড কি করে? বুঝতেই পারতেছেন ব্যাকওয়ার্ড কি? পেছন দিকে আসবে। স্টার্টিং উইথ কনক্লুশন এন্ড ওয়ার্কিং ব্যাকওয়ার্ড টু দ্য সাপোর্টিং ফ্যাক্টস। যেই ফ্যাক্ট গুলো দিয়ে ডিসিশন নেওয়া যায় সে ব্যাকওয়ার্ড এ আসবে। তাহলে ফরওয়ার্ড এ কি হবে? ওই ফ্যাক্ট গুলো থেকে শুরু করে কোনো একটা কনক্লুশন এ যাব। একটা এক্সাম্পল দেই। ধরেন আমি বললাম যে একটা পাখির আকৃতি যদি অনেক বড় হয়, সে যদি অনেক উঁচুতে উড়তে পারে, তার দৃষ্টিশক্তি যদি অনেক তীক্ষ্ণ হয়, সবই ফ্যাক্ট, তাই না? তাহলে সে শিকারী পাখি। অনেক বড় আকৃতি, অনেক উঁচুতে ফ্লাই করতে পারে, তার দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ, তাহলে সে শিকারী পাখি। এখন একটা পাখি আপনার হাতে আছে, এই পাখিটা দেখতে ছোট, আকৃতিতে ছোট। তাহলে কি আপনি ডিসিশন নিতে পারবেন যে এইটা শিকারী পাখি কিনা? না স্যার। আপনার হাতে কিন্তু একটা পাখি আছে। আপনি এইটাকে দেখতেছেন। দেখে আপনি বললেন যে এটা শিকারী পাখি না। কেন শিকারী পাখি না? কারণ তখন আপনি রিজনিং করা শুরু করলেন। ব্যাকওয়ার্ড এ যাওয়া শুরু করলেন। সেটা কি? সেটা হচ্ছে যে কারণ হচ্ছে এটা ছোট আকৃতিতে। এই কন্ডিশনটা ট্রু হয় না। যদি একটা ট্রু না হয়, যেহেতু আমরা ওই ৩ টা কন্ডিশন বলছি, দেখা যাচ্ছে এটা ট্রু হচ্ছে না। তাহলে তো সে শিকারী পাখি না, তাই না? বাকিটুকু ইয়েস আমরা স্যার। জানি না। সে অনেক উঁচুতে ফ্লাই করতে পারে কিনা, তার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ কিনা। বাট একটা তো কন্ডিশন মিলে নেই। তাহলে আমি পেছন দিকে গেলাম। আরেকটা কি? তো আপনি আপনি পাখিটা দেখতে পাচ্ছেন না। কেউ একজন আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছে যে আমার এখানে একটা খুব বড় আকৃতির পাখি আছে। এটা আ আমি একটা পাহাড়ের উপর থেকে ধরে আনছি। তো পাহাড়ের উপরে মানে কি? এটা তো অনেক উঁচু জায়গা। তো সেখান থেকে নিশ্চয়ই তাহলে ওখানে এসে ফ্লাই করে। আমরা ২ টা ইনফরমেশন পাচ্ছি যে এটা আকৃতিতে বড়, এটা অনেক উঁচুতে ফ্লাই করে। উঁচুতে যদি ফ্লাই করে ডেফিনিটলি ওখান থেকে মাটিতে তার শিকার দেখতে হইলে এটা কি দৃষ্টিশক্তি অবশ্যই তীক্ষ্ণ হইতে হবে। আমরা তো ওই আকাশ থেকে মাটির কিছু দেখতে পাই না। দেখতে পাই? নিশ্চয়ই পাখির ওইরকম না স্যার। দৃষ্টিশক্তি লাগবে। তো এই যে ইনফরমেশনটুকু আপনাকে দিল, আপনি এটলিস্ট ২ টা ইনফরমেশন পাইছেন, যেটার উপরে আপনি কি করতেছেন? রিজনিং করতেছেন। বা এই ফ্যাক্ট গুলোর উপরে বেস করে আপনি ফরওয়ার্ড এ যাচ্ছেন স্যার। আমরা কি জানি যে যদি পাখির আকৃতি বড় হয়, যদি সে উঁচুতে ফ্লাই করে, তাহলে সে কি হওয়ার কথা? শিকারী পাখি হওয়ার কথা, তাই না? বোঝা গেছে? জি স্যার। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বুঝতে পারছি কি? ওকে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেনেশন ফ্যাসিলিটি। এই যে ইনফারেন্স ইঞ্জিন ডিসিশনটা নিল, কিভাবে নিল? সেইটাই সে এখানে দেখাবে। কারণ এটা ফরওয়ার্ড চেইনিং হইতে পারে, ব্যাকওয়ার্ড চেইনিং হইতে পারে, যেভাবেই হোক সেটা এটা এখানে এক্সপ্লেইন করবে। তো এখানে যেটা বলা আছে allows a user to understand how the expert system arrived at the certain conclusion or results. এই ডিসিশনে সে কিভাবে পৌঁছাইছে এটাই সে আপনাকে এক্সপ্লেইন করে দিবে। Let's say এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। It allows a doctor to find out the logic or rationale of the diagnosis made by the medical expert system. মেডিকেল এক্সপার্ট সিস্টেমে কি হইতে পারে? সে হয়তো একটা রিপোর্ট দেখে বলতেছে যে এই রোগীর ক্যান্সার আছে। ডেঞ্জারাস কথা। তাই না? কেন সে এটা বলল? তখন তার রিজনিংটা দিবে যে আমি এইটা পাইছি, এইটা পাইছি, এইটা পাইছি। এগুলো থাকলে আমরা বলতে পারি যে তার ক্যান্সার আছে। বোঝা গেছে? দেন নেক্সট আমাদের যেটা নলেজ অ্যাকুইজিশন বেস ফ্যাসিলিটি। এইখানে আসলে অ্যাকুইজিশন বেসটা কি? এই যে আমরা তো আগেই বলছি যে নতুন, নতুন ইনফরমেশন আসতেছে প্রতিনিয়ত। এগুলো আমরা যেরকম কি করতেছি? নতুন ইনফরমেশন আসলে আমরা তো অটোমেটিক্যালি আমাদের তো আর কোথাও অ কিবোর্ডের মতো লিখে দিতে হয় না। আজকে আপনি জানেন যে বাংলাদেশের গভর্নমেন্ট ডক্টর ইউনূস পরশুদিন সকালবেলা শুনবেন অন্য একজন, তখন কি আপনাকে এটা কিবোর্ড টাইপ করে মাথায় বসাইতে হবে? না স্যার।
বাট এই সিস্টেমে কি করতে হবে? সিস্টেমে তো কাউকে না কাউকে এটা আপডেট করতে হবে। যখন এটা চেঞ্জ হবে সেটা আপডেট করতে হবে। এইজন্য আমরা বলেছিলাম যে অটো রিফাইন হয় না। আমাদেরকে এটা রিফাইন করতে হয়। তো এইটার সাথে দেখেন যেমন এখানে ইনফারেন্স ইঞ্জিনের সাথে এক্সপ্লানেশন ফ্যাসিলিটির একটা কানেকশন দেওয়া আছে। ঠিক এইভাবে নলেজ বেস অ্যাকুইজিশন ফ্যাসিলিটির সাথে এক্সপার্টদের একটা দেওয়া আছে। তার মানে এইটার কাজটা করবে কে? এটার কাজটা করবে হচ্ছে আমাদের এক্সপার্টরা চেঞ্জ করবে। যারা ওই ডোমেইনে এক্সপার্ট তারাই বলতে পারে যে হ্যাঁ, নতুন যে ইনফরমেশনটা আসছে এটা ভ্যালিড নাকি ভ্যালিড না, এটাকে আমরা রাখবো কি রাখবো না। ঠিক আছে? তো এখানে provide convenient and efficient means of capturing and storing all the components of the knowledge base. তাহলে এই যে কম্পোনেন্ট যেগুলো ছিল সেগুলোতে আমরা এখানে রাখতেছি, এটাকে কিভাবে ব্যবহার করব সেটাও দেখতেছি, তাই না? যেহেতু এক্সপার্ট কাজ করবে, এক্সপার্টেরও তো এই নলেজ বেসের সাথে এখানে কানেকশন থাকতে হবে। এটা কি বুঝতে পারছেন? সে তো এই ইন্টারফেসটা তৈরি করতেছে, অবশ্যই এটা যেন কি হয়, কনভেনিয়েন্ট হয়, এফিশিয়েন্ট হয়, সে যেন সমস্ত ডেটা ক্যাপচার করতে পারে, স্টোর করতে পারে এবং টাইম টু টাইম এটাকে আপডেট করতে পারে। এখানে যেটা বলা আছে এটা কি করে, অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন এক্সপার্ট এন্ড দ্য নলেজ বেস। তাহলে এই যে নলেজ বেস দেখেন, এটা আসলে ডাইরেক্ট এখানে দেওয়া নেই, নলেজ বেস ইনফারেন্স ইঞ্জিন হয়ে এক্সপার্ট দেওয়া আছে, তাদের মধ্যে একটা লিংক হিসাবে সে কাজ করতেছে। কিন্তু এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে বা এই যে ৪টা কম্পোনেন্টের আমরা আলোচনা করছি, এই ৪টা কম্পোনেন্টের কোনোটাই আমাদের এই সিস্টেমের অ্যাকচুয়াল যারা টার্গেট ইউজার তাদেরকে কিন্তু এখনো অ্যাড্রেস করেনি। তো এই সিস্টেমের টার্গেট ইউজার কারা? টার্গেট ইউজার হচ্ছে নোভিসরা, যেটাকে আমরা ইউজার বলতেছি। তো তাদের জন্য মাস্ট আমাদের একটা ইন্টারফেস থাকতে হবে। হ্যাঁ? আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে এইটা, ইউজার ইন্টারফেস। তো এই ইউজার ইন্টারফেসটা হচ্ছে আমাদের যারা নোভিস এমপ্লয়ি যারা আছে, ডোমেইনে যারা ফ্রেশার আছে, তাদের জন্য এটা থাকবে। তারা কি করবে? এখানে কাজ করবে। তাদের যে কোয়েরি আছে, যা আছে, এই জায়গাতে তারা সব ইনপুট দিবে। তার এগেইনস্টে তারা তাদের রেজাল্ট পাবে। এবং ওইটাই তাদেরকে ডিসিশন মেকিং এ হেল্প করবে। স্পেশালাইজড ইউজার ইন্টারফেস, তো এটা কিন্তু অলরেডি একটা স্পেশালাইজড ইউজার ইন্টারফেস, এটা অন্য সব সিস্টেমের মতো না। ইন্টারফেস, ইউজার ইন্টারফেস সফটওয়্যার এমপ্লয়েড ফর ডিজাইনিং, ক্রিয়েটিং, আপডেটিং এন্ড ইউজিং এক্সপার্ট সিস্টেম। তাহলে এটা আমরা তৈরিই করছি এরকম একটা এক্সপার্ট সাপোর্ট দেওয়ার জন্য। The main purpose of the user interface is to make the development and use of an expert system easier for users and decision makers, for the freshers. তাহলে এই ৫টা কম্পোনেন্ট আমাদের কাছে ক্লিয়ার হইছে? Yes, sir. আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই সিস্টেম যারা তৈরি করবে, আপনারা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন পড়ছেন কি? জি স্যার। Yes, sir. তো সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন যদি পড়েন তাহলে অবশ্যই স্টেক হোল্ডার বলে একটা টার্ম আছে, এই টার্মটার সাথে আপনারা পরিচিত হওয়ার কথা। সিস্টেমের স্টেক হোল্ডার পরিচিত না? স্টেক মনে হোল্ডার, হয়েছে। আচ্ছা যাই হোক, মানে হয়তো মনে নাই এখন। স্টেক হোল্ডার বলতে ওই সিস্টেম যারা তৈরি করতেছে, যারা ব্যবহার করবে, সমস্ত কি বলবো, অল পার্টিস ইনক্লুডেড যে কেসটা, এটাকে আমরা বলি স্টেক হোল্ডার। যেমন ধরেন একটা লেটস সে আপনি একটা সিস্টেম বানালেন, এটা কি করবে, একটা স্কুলের রেজাল্ট করবে, ম্যানেজ করবে। তাহলে ওইটার এক্সেস কার কার থাকবে? টিচারের থাকবে, তাই না? স্টুডেন্টের থাকবে, স্টুডেন্ট তার রেজাল্ট দেখবে, টিচার হচ্ছে রেজাল্টে ইনপুট দিবে। আপনি যদি বলেন যে হ্যাঁ এটা প্যারেন্টসও দেখবে, তাহলে প্যারেন্টসও একটা স্টেক হোল্ডার। আগে আমি স্টুডেন্টের কথা দেখতে পারবে, তাহলে অ্যাডমিনও একটা স্টেক হোল্ডার। সিস্টেম যারা তৈরি করছে তাদেরকে আপনি বলতে পারেন সুপার অ্যাডমিন, তারা একটা স্টেক হোল্ডার। এইভাবে করে আমরা যারা যারা কাজ করবে এই প্রত্যেকটা ইউজারের ক্যাটাগরি গুলোকে ভাগ করে এবং ওই এক একটা ক্যাটাগরি গুলোকে এক একটা স্টেক হোল্ডার হিসেবে নাম দিচ্ছে। তো এইখানে আমরা যদি এই সিস্টেমটা চিন্তা করি, আসলে স্টেক হোল্ডার বোঝাটা খুবই জরুরি, কারণ তাদের প্রয়োজন অনুযায়ী সিস্টেম তৈরি করতে হয়।
আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিসিপেন্টস কারা? ৩ ধরনের পার্টিসিপেন্টস। ডোমেইন এক্সপার্ট, নলেজ ইঞ্জিনিয়ার এবং নলেজ ইউজার। নলেজ ইউজার হচ্ছে আমাদের এই ফ্রেশার যারা। ডোমেইন এক্সপার্ট হচ্ছে যারা ওই ডোমেইনে অনেকদিন ধরে কাজ করতেছে, যারা ওই ডোমেইনের এক্সপার্ট নলেজ যাদের আছে। বাট এই নলেজ ইঞ্জিনিয়ার কে? এ আবার কোত্থেকে আসলো? নলেজ ইঞ্জিনিয়ার হচ্ছেন আপনারা যারা সিস্টেম তৈরি করে। এখন আপনি আমি যদি সিস্টেম তৈরি করতে যাই, একটা মেডিকেল সিস্টেম যদি তৈরি করতে যাই, যেটা ওই কোনো একটা রোগের ডায়াগনোসিস এর ডিসিশন নিবে, আপনার আমার পক্ষে ওই ডিসিশন কিভাবে হয় এটা বলা সম্ভব না, কারণ আমরা তো ডাক্তার না। আমরা কি ডাক্তার? না স্যার। এইটা তো বলতে পারবে ওই ডাক্তাররা, যে যারা ধরেন ওই ডাক্তারি করতেছে 10 বছর 20 বছর 15 বছর ধরে, তারা বলতে পারবে যে হ্যাঁ এই কেস হইলে আমরা একটা কনক্লুসিভ ডিসিশনে পৌঁছাইতে পারবো। সে আপনাকে বললো যে তুমি এইটাকে এমন ভাবে সাজিয়ে দাও যাতে এই ধরনের কেসগুলোকে সে বের করতে পারে, বের করে সে যেন ডিসিশনটা দিতে পারে। আপনি তখন ওইভাবে সাজাইতে পারবেন। কিন্তু আপনি আমি ওই ডাক্তার যেইভাবে ডিসিশনটা দিচ্ছে, একটা ডায়াগনোসিস রিপোর্ট দেখে আপনার আমার পক্ষে এই ডিসিশন নেওয়া সম্ভব না। তো এই হচ্ছে ৩ ধরনের আমরা পার্টিসিপেন্টস বলতেছি বা স্টেক হোল্ডার বলতেছি। এখানে ওই একটু আইডিয়া দেওয়া আছে আসলে কোনটাকে কি বলা হয়েছে। ডোমেইন বলতে আমরা কি বুঝাই? দ্য এরিয়া অফ নলেজ অ্যাড্রেসেস বাই দ্য এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম যেটা নিয়ে কাজ করবে, এই পার্টিকুলার টপিক, সেটাকে আমরা বলতে পারি যে ওইটাকে আমরা বলতে পারি তার ডোমেইন। ডোমেইন এক্সপার্ট কারা? যারা এই ডোমেইনে দীর্ঘদিন ধরে কাজ করতেছে। হ্যাঁ? ইন্ডিভিজুয়াল অর গ্রুপ, এটা একটা ব্যক্তি হইতে পারে, এটা একটা কালেকটিভ গ্রুপ অফ পিপল হইতে পারে। হ্যাঁ? Who are the expertise, who has the expertise or knowledge one is trying to capture in the system. তাহলে ওই সিস্টেমে আমরা যেই নলেজটা আনতে চাই, এটা ওই ডোমেইনের যারা অনেকদিন ধরে কাজ করতেছে বা গ্রুপ অফ পিপল যারা কাজ করতেছে, যাদের নলেজ গুলোকে আমরা আনতে চাই, তাদেরকে আমরা মেইন করতেছি হচ্ছে ডোমেইন এক্সপার্ট হিসাবে। এগুলো শুরুতেই আমরা আইডিয়াটা ক্লিয়ার করে নিচ্ছি। নলেজ ইঞ্জিনিয়ার বললাম আপনাদেরকে, যারা সিস্টেম নিয়ে কাজ করে, ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করবে, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। আর নলেজ ইউজার হচ্ছে ফ্রেশাররা। ঠিক আছে? এখন আপনারা যেহেতু কি বলে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন করছেন, আপনাদের হয়তো এসডিএলসি সম্পর্কে ধারণা আছে। আছে না? সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। জি স্যার। তো যদি আমরা একটা এক্সপার্ট সিস্টেম তৈরি করতে চাই, সেইটার এসডিএলসির প্যাটার্নটা কি আমাদের অন্যান্য যে সমস্ত সিস্টেম গুলো আছে তার মতো হবে হুবহু? হুবহু হয়তো হবে না, বাট মোর অর লেস, কারণ সিস্টেম ডেভেলপমেন্ট সাইকেলের কিছু প্যাটার্ন আছে, সেটি আমরা ফলো করব। কোথাও চেঞ্জ হবে কিনা সেটা আমরা একটু দেখতে চাই। এইখানে দেখেন একটা সিকুয়েন্সিয়াল প্রসেস দেওয়া আছে। আপনাদের এই সিস্টেমটা কিভাবে ডেভেলপ করব আমরা। এক্সপার্ট সিস্টেম ডেভেলপমেন্টের এরকম একটা সিকুয়েন্সিয়াল প্যাটার্ন দেওয়া আছে। তো আপনারা এসডিএলসি প্রথমে কি করেন? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করেন, তাই না? দেন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর পরে কি করেন? আপনাদের এটা হয়তো প্রথমে আপনাদের প্রবলেম থাকে, প্রবলেমের পরে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করেন, তারপরে হচ্ছে আপনারা ডিজাইনিং এ যান, তারপরে কোডে যান, এইভাবে কাজ করেন। লেটস সে ওয়াটারফল মডেলের কথা বলতেছি। এরকম আরো অনেক মডেল আছে, স্পাইরাল মডেল আছে, এখন হচ্ছে জেড, আরো কি কি মডেল আছে না এরকম? Yes, sir. অনেকগুলো মডেলই আছে। হ্যাঁ? তো এইখানে আমরা যেটা বলতেছি প্রথম, সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ কি? সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। কি, কি জিনিস দরকার? এরপর আমাকে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে এক্সপার্ট খুঁজতে হবে যে কে আমাকে এটাতে হেল্প করতে পারবে। আইডেন্টিফাইং এক্সপার্টস। দেন কনস্ট্রাক্টিং এক্সপার্ট সিস্টেম কম্পোনেন্টস। ওই যে ৫ টা কম্পোনেন্টের কথা বলছি, সেগুলো তখন তৈরি করতে হবে। দেন এটাকে আমরা কি করব? ইমপ্লিমেন্টিং রেজাল্ট, এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। দেন এটাকে আমরা মেইনটেইনিং এবং রিভিউইং সিস্টেমে নিয়ে আসবো। যখন মেইনটেইন করতে যাব, যদি আবার নতুন করে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আসলে আবার আমাকে এই ওটা ডিটারমাইন করতে হবে। দেন আবার ওই এক্সপার্টের শরণাপন্ন হইতে হবে। তো আমরা ওইরকম সার্কুলার প্রসেস এ না গিয়ে এইভাবে দেখাই কেন? কারণ হচ্ছে যদি আমরা সার্কুলারে রাখি তাহলে তো এটা নেভার এন্ডিং প্রসেস বুঝাবে।
আমরা এটা একটা কমপ্লিশন বোঝানোর জন্য আমরা ফার্স্টে যেটা করি যে আমাদের একটা টার্গেট আছে, এই টার্গেটের সাথে বেসিক যে সমস্ত বিষয়গুলো আছে বা রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে খুবই ইনডেপথ স্টাডি করে একবারে এক্সপার্টের হেল্প নিয়ে সিস্টেমটা তৈরি করার চেষ্টা করি। এর ফলে কি হয়, পরবর্তীতে যখন কারেকশন বা চেঞ্জেস গুলো আসে, খুব মেজর চেঞ্জ আসে না। মেজর চেঞ্জ একটা সিস্টেমে যদি মেজর চেঞ্জ করতে হয়, আমরা সিস্টেম ডেভেলপার হিসেবে বুঝি যে মেজর চেঞ্জ করা মানে একেবারে ডেটাবেস থেকে ধরে অনেক কিছু চেঞ্জ করা লাগতেছে। তার চেয়ে ওই যখন একটা সিস্টেম ফাংশনিং থাকে ওইটার ওগুলো চেঞ্জ করার চেয়ে ওটা নতুন করে করাটা আরো সহজ হয়ে যায়। এইজন্য আমরা যখন সিস্টেমটা ডেভেলপ করি শুরুতেই এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা খুবই ভালোভাবে করার চেষ্টা করি যে আসলে আমার কি দরকার সেটা প্রথমে ভালোভাবে বুঝি, যেন ওটার উপরে বেস করে আমরা এক্সপার্টের হেল্পটা নিতে পারি। এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের স্টেপস গুলো, এবং আমার ধারণা এই পর্যন্তই ছিল আমাদের আজকের লেকচার। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে আমরা যা দেখলাম আজকে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করতে চাই। আমরা একটা নেক্সট ক্লাস শুক্রবার সকাল 10টায় যদি নিতে চাই, নিতে পারবো? আচ্ছা, ঠিক আছে। এটা আমি টেন্টেটিভলি দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ শুক্রবার সকাল 10টায় একটু একটা লম্বা ক্লাস নিব। হয়তোবা 1.5 ঘন্টার জায়গায় ওটা 1 ঘন্টা 40 মিনিট হইতে পারে আরকি, হ্যাঁ? ওইরকম একটা প্রিপারেশন রাখবেন। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকে শেষ করলাম। হ্যাঁ, দিয়ে দিব। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।